কাঠবিড়ালি সিজন 3। ও রোজি, ও না রোজানের মা, কই গো, বাড়ি আসনি? দেখো তোমার ছোট মায়া আর ওই পাগল মায়াটা আমার কি ক্ষতিটাই না কইরা দিয়ে আছে। চিৎকার শুনে ঘর থেকে বের হতে হতে শান্ত স্বরে বললেন রোজমরল। কি হয়েছে আব্বাস ভাই, এভাবে চিৎকার করছেন কেন? আর আপনার ভাষাটা একটু ঠিক করেন, শুদ্ধ অশুদ্ধ সব একসাথে মিশিয়ে ফেলছেন। আর আমার মেয়েকে পাগল বলা সাহসটা কোথা থেকে পেলেন? আব্বাস চাচা একটু অপ্রস্তুত হলেও বললেন, আরে রোজি, ও না রোজানের মা, রেগে যাচ্ছ কেন? কি হয়নি সেটা বলো। তোমার ছোট মেয়ে আর ওই পাগল মেয়েটা আমার সরিষা ক্ষেতের মাছ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেরিয়েছে। ফুজিকে আবারও পাগল বলায় রোজমরলের চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। বাড়ির দরজায় আসা কাউকে অসম্মান করা তার স্বভাব নয়, তবে অন্যায়ও তিনি ছেড়ে দেন না। তিনি রোজির দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, রোজি, আব্বাস ভাই যা বলছে সেটা কি সত্যি? তোমরা সরিষা ক্ষেতের মাছ দিয়ে ঘুরে উড়িয়েছ? মায়ের অস্বাভাবিক শান্তস্বর শুনে একটু ভয় পেলেও রোজি আস্তে করে বলল, আম্মু, আমি আর ফুজি একা যাইনি। মামনি, সুরাই, মাহিয়া, আফিয়াও গিয়েছিল। আব্বাস চাচা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, দেখেছ রোজি, ও না রোজানের মা, আমি কিন্তু মিথ্যা বলি নাই। রোজমরল তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আমি কি একবারও বলেছি আপনি মিথ্যা বলছেন? আব্বাস চাচা একটু থমকে গিয়ে আবার বললেন, না বলনি, কিন্তু তোমার ছোট্ট মাইয়া, ওই পাগল মাইয়া আর ওই বাকি সেমরিগুলো আমার সরিষা ক্ষেতটাকেই খেলার মাঠ বানিয়ে দিয়ে আসছে। সব সরিষা গাছ শুয়ে গেছে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ইয়োনা এবার ঠান্ডা গলায় বলল, বুঝলেন আব্বাস চাচা, আপনার না মনে হয় ব্রেন একটু সমস্যা আছে, তাই তো আম্মু বারণ করার পরও বারবার ফুজিকে পাগল বলছেন। তবে চিন্তা করবেন না, আপনার মাথার চিকিৎসা ভাইয়া ফ্রিতেই করে দেবে। আমার ভাইয়া আবার খুবই দয়ালু, তার ছোট পরীকে কেউ পাগল বললে সে ফ্রিতেই মানুষের মস্তিষ্কের চিকিৎসা করে দেয়, নিউরোসার্জন বলে কথা। তারপরে একটু থেমে কটাক্ষের হাসি দিয়ে বলল, আর আমার মায়েরও একটা পরিচয় আছে, যেটা তিনি নিজে তৈরি করেছেন, অ্যাডভোকেট রোজমরল। তারপর এহসান মঞ্জিলের বড় পুত্রবধূ। তারপর আমাদের আব্বুর সহধর্মিণী কর্নেল সাহেবা। আর সবশেষে আমাদের মা। আই হোপ আমি আপনাকে কথাগুলো বোঝাতে পেরেছি। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তাই শেষবারের মতো বলছি, আপনি বড়, সেটা আমরা সম্মান করি, কিন্তু আর একদিনও যদি আমার সামনে ফুজিকে পাগল বলেন, তাহলে ওই মেম্বারের ছেলের মতোই ঝুলিয়ে মারব। ওকে পাগল ছাগল বলার একমাত্র অধিকার শুধু আমার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মিস্টার আব্বাস চাচা। আব্বাস চাচা মুখ ভার করে বললেন, দেখেছ রোজি, ও না রোজানের মা, তোমার মেয়ে আমাকে কিভাবে অপমান করলো ওই পাগল মাইয়াটার জন্য। আব্বাস চাচার কথা শেষ হওয়ার আগেই রোজি হালকা হেসে তাকে থামিয়ে দিল। সত্যি বলতে কি আব্বাস চাচা, আপনার মাথায় না একটু সমস্যা আছেই মনে হচ্ছে, নয়তো আমার গম্ভীর মুখ বোন এতক্ষণ ধরে এত ধৈর্য নিয়ে আপনাকে বুঝিয়েও যখন আপনি একই কথা বারবার বলছেন, তখন আর কি বা বলার থাকে। আব্বাস চাচা থমথমে মুখে রোজমরলের দিকে তাকিয়ে বলেন, ম্যাডাম, আপনার দুই মেয়ের মধ্যে কোনো ভদ্রতা নেই, বড়দের সম্মান দিতে জানে না। দেখলেন তো কিভাবে আমাকে অপমান করলো, আর আপনি কিছুই বললেন না, চুপ করে দাঁড়িয়ে থাকলেন। এটা কিন্তু আপনার কাছ থেকে আশা করিনি। আব্বাস চাচার কথাই রোজমরলের মুখের ভাব একটু বদলালো না। তিনি আলতো করে ফুজির এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, বড়রা যেমন শিক্ষা দেয় ছোটরা তেমনই শেখে। আমার মেয়েরা সম্মান করতে জানে, তবে তার আগে সম্মান দিতে হয়। যে মানুষ অন্যকে সম্মান করতে জানে না, তার কাছ থেকে সম্মান পাওয়ার প্রত্যাশাও করা যায় না। তিনি একটু থেমে ফুজির মাথায় সেনের হাত রেখে আবার বললেন, ওরা ভাই বোন, নিজেদের মধ্যে ঝগড়া করবে, খুনসুটি করবে, একে অপরকে রাগাবে, আবার নিজেরাই মিলেও যাবে।
কিন্তু বাইরের কেউ যদি ওদের একজনের দিকেও আঙুল তোলে তাহলে বাকিরা তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। এটাই এহসান পরিবারের শিক্ষা। পরিবারের একজনের ওপর আঘাত মানে পুরো পরিবারের ওপর আঘাত। তখন কেউ একা লড়ে না, সবাই একসঙ্গে দাঁড়ায়। রোজমরলের কথা শুনে আব্বাস চাচা ঢোক গিললেন। এই এহসান পরিবারের মানুষগুলো কেমন সেটা তো তিনি ভালো করেই জানেন। নিজেদের মধ্যে যতই তর্ক ঝগড়া আর খুনসুটি থাকুক না কেন, বাইরের কেউ একজনের বিরুদ্ধেও কিছু বললে সবাই এক হয়ে যায়। নিজেদের মধ্যে যেন রণক্ষেত্র, কিন্তু বাইরের কেউ আঘাত করতে এলে একে অপরের ঢাল হয়ে দাঁড়ায়। আর শত্রুপক্ষকে এমন শিক্ষা দেয় যে সে নানের বাড়ির রাস্তা পর্যন্ত ভুলে যায়। আব্বাস চাচা গলা খাকারি দিয়ে বললেন, এ না মানে আমার বউ হয়তো ডাকছে, আমি বরং বাড়ি যাই। জানোই তো ময়নার মা কেমন, এখন যদি বাড়ি না যাই পরে রাতে ঘরেই ঢুকতে দেবে না। কথা হলো বলে তিনি এক হাতে লুঙ্গি সামলে তাড়াহুড়ো করে নিজের বাড়ির দিকে হাঁটতে লাগলেন। যেতে যেতে বিড়বিড় করে বললেন, কোন দুঃখে যে এই এহসান বাড়িতে নালিশ করতে আইছিলাম, সকাল সকাল অপমান হইলাম। বাপ ভাই যেমন ডেঞ্জারাস, মেয়েগুলোরও ঠিক তার চেয়ে দ্বিগুণ, এক একটা যেন ধানি লঙ্কা। আব্বাস চাচা চলে যাওয়ার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে রোজি বলল, এই লোকটা যদি আর একদিনও ফুজিকে পাগল বলে তাহলে কিন্তু আর ছাড়বো না। সোজা বকুল গাছে উল্টো ঝুলিয়ে রাখবো। বয়সে সম্মান করি বলেই কিছু বলি না, তাই বলে বারবার আমার বোনকে অপমান করবে সেটা কখনোই মানব না। ইওনা হেলমেট হাতে নিয়ে পড়তে পড়তে বলল, আম্মু আজ আমার রেসিং আছে, তাই ফিরতে একটু দেরি হতে পারে। তারপর রোজি আর ফুজির দিকে তাকিয়ে বলল, কি তোরা বাইক রেসিং দেখতে যাবি? ইওনার মুখে এমন কথা শুনে রোজি আর ফুজি দুজনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। যে ইওনা এতদিন ওদের যেতে দিত না, সে আজ নিজে যেতে বলছে। ইওনা ভ্রুকুসকে বলল, কি হয়েছে, এভাবে হা করে আমার দিকে তাকিয়ে আসিস কেন? যেতে ইচ্ছে না হলে যাস না। ফুজি দৌড়ে গিয়ে ইওনার গলায় ঝাঁপিয়ে বলল, আমার আপনি বেস্ট, সব কিছুতেই বেস্ট। উপ, কি সুন্দর করে ওই ফাটাবাস চাচাকে ধুয়ে দিলে। ভেতরে যেতে যেতে রোজমরল বললেন, হয়েছে, হাই করতে হবে না, সবাই ভিতরে এসে নাস্তা করো। আর ইওনা নাস্তা করে তারপর যেখানে যাওয়া যাবে। তোমার আব্বু যদি জানতে পারে তুমি না খেয়ে বের হয়েছ তাহলে কিন্তু খুব রাগ করবে। মায়ের কথা শুনে তিন বোনই আর কিছু না বলে তার পেছন পেছন ভেতরে ঢুকে গেল। রোজমরল কিচেনের দিকে যেতে যেতে বললেন, তোরা নাস্তা টেবিলে বস, আমি নাস্তা নিয়ে আসছি। ইওনা, রোজি আর ফুজি চুপচাপ ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল। ইন ডাইনিং টেবিল। রোজানের কথা শুনেও ফুজি একবারও মুখ তুলে তাকালো না, ঠোঁট ফুলিয়েই মাথা নিচু করে বসে রইল। ছোট ছোট অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে তার হাতের ওপর। রোজান অসহায় মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর হালকা হেসে ধীরে ধীরে ফুজির পাশে বসে পড়ল। এই যে আমার ছোট্ট অভিমানী কিটেন, এতটুকু কারণে কেউ এভাবে রাগ করে থাকে নাকি? কোনো উত্তর এলো না। রোজান আলতো করে ফুজির মাথায় হাত বুলিয়ে দিল। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমি সরি। এই দেখ, কানও ধরলাম, এবার কি আমার কিটেন তার সুপারম্যানকে ক্ষমা করবে? কথা শেষ করেই সে সত্যি সত্যি দুই কান ধরে উঠবস করার ভান করল। দৃশ্যটা দেখে টেবিলে বসে থাকা সবাই মুচকি হেসে উঠল। ভাই বোনের এই মিষ্টি মান অভিমান যেন পুরো পরিবেশটাই বদলে দিল। ফুজি তাড়াতাড়ি মাথা তুলে বলল, না না সুপারম্যান, কান ধরতে হবে না। তারপর আবার মুখটা অন্যদিকে ঘুরিয়ে ছোট্ট গলায় বলল, আমি মাফ করে দিয়েছি। একটু থেমে ঠোঁট ফুলিয়ে আবার বিড়বিড় করে বলল, শুধু ইমোশনাল ব্ল্যাকমেইল করতে জানে তো, এমন করে কান ধরলে তার বিড়াল ছানা বেশিক্ষণ তার ওপর রাগ করে থাকতে পারে না। ফুজির বিড়বিড়ানি কথা শুনে রোজানের ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। তাই নাকি? তাহলে বুঝি আমার ছোট কিটেনের অভিমান একটু হলেও কমেছে। যদি সুপারম্যানকে মাফ করে থাকে তার কিটেন, তাহলে এখনও মুখ ফুলে বসে আছে কেন? বলতে বলতে সে এক চামচ খাবার তুলে ফুজির মুখের সামনে ধরল। আগে খাও, খাওয়া শেষ হলে আবার যত খুশি অভিমান করো। খাওয়ার সময় অভিমান করলে কিন্তু খাবারও অভিমান করে, তখন আর ঠিকমতো হজম হতে চায় না।
একটু দুষ্টু হেসে আবার বলল, আর যদি খাবার হজম না হয় তাহলে কলেজে গিয়ে ফুচকা, আইসক্রিম, ললিপপ কিছুই খেতে পারবে না। তাই এখন ফুজি খাবার মুখে নিয়েই বলল, অভিমান সাইডে। রোজান হেসে মাথা নাড়ল। এই তো আমার কিটেন, খাওয়ার সময় মান অভিমান সাইডে, খাওয়া শেষ তারপর আবার মান অভিমান কামিং, ওকে? ফুজি মুচকি হেসে মাথা নাড়ল। পাশ থেকে পুরো ঘটনাটা দেখে রোজি নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, হাই রে কপাল, আমি একটু এমন করে অভিমান করতে পারি না বলেই কেউ আমাকে এভাবে মান ভাঙিয়ে খাইয়েও দেয় না। এক হাত বুকের ওপর রেখে আবার বলল, দুঃখ গো দুঃখ, ও দুঃখ মিয়া, তুমি একটু গো হইয়া একটু অভিমান মিয়ারে আসতে দাও, যাতে আমার ভাইটা মাঝে মাঝে আমার অভিমানটাও এভাবে ভাঙিয়ে খাইয়ে দেয়, আমিও একটু আদর যত্ন পাই। রোজির কথা শুনে টেবিলে বসে থাকা সবাই হেসে উঠল। রোজান ফুজিকে এক লোকমা খাবার খাইয়ে দিয়ে মাথা নেড়ে বলল, নাটক কম করে এদিকে এসে বস, তোদের তিনজনকে আজ আমি খাইয়ে দিচ্ছি। ঘড়ির দিকে একবার তাকিয়ে আবার বলল, আজ আমার সার্জারি আছে, একটু পরে হাসপাতালে যেতে হবে, তাই আর দেরি না করে চলে আই। ভাইয়ের কথা শুনে রোজি আর একটু নাটক না করে হাসিমুখে এসে তার পাশে বসে পড়ল। তারপর রোজান ইওনার দিকে তাকিয়ে বলল, আর তুই ওখানে বসে আছিস কেন? ইওনা, এদিকে আই। এরপর ফুজির দিকে তাকিয়ে মুচকে এসে বলল, কিটেন, তুমি আমার কোলে এসে বসো, আর তোর চেয়ারে ইওনা আপিকে বসে দে। ফুজি বাধ্য মেয়ের মতো উঠে এসে ভাইয়ের কোলে বসলো। রোজি বসলো তার বাঁ পাশে আর ইওনা ডান পাশে। তারপর একে একে তিন বোনকেই নিজের হাতে খাইয়ে দিতে লাগলো রোজান। সামনের দৃশ্যটা দেখে রোজমরল আর ফারুক এহসান নিজেদের খাওয়া থামিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। চার ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসা আর অটুট বন্ধন দেখে দুজনের মন ভরে গেল। নিঃশব্দে আল্লাহর কাছে শুধু একটি দোয়াই করলেন, এই ভাই বোনের ভালোবাসা আর একে অপরের প্রতি এই মায়া যেন সারাজীবন অটুট থাকে। রোজানকে সবাই এক নামে চেনে, ঠান্ডা মাথার, গম্ভীর আর ভীষণ কঠোর একজন মানুষ হিসেবে। তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস খুব কম মানুষেরই আছে। অপ্রয়োজনীয় কথা বলা তার স্বভাবে নেই। অন্যায় দেখলে এক মুহূর্ত ছাড় দেয় না, আর প্রয়োজন হলে নিজের কঠোর রূপ দেখাতে কখনো দ্বিধা করে না। কিন্তু এই কঠিন মানুষটার আরেকটি রূপও আছে, যা বাইরের পৃথিবী খুব কমই দেখেছে। সেই রূপটা শুধু তার তিন বোন ফুজি, রোজি আর ইওনার জন্য। বাইরে সবার কাছে সে কঠিন পাথরের মতো হলেও নিজের বোনদের সামনে মুহূর্তেই নরম মোমে পরিণত হয়। তাদের সামান্য কষ্ট তার সহ্য হয় না। যার কণ্ঠ বাইরের মানুষের কাছে বজ্রের মতো কঠিন, সেই কণ্ঠই বোনদের সঙ্গে কথা বলার সময় হয়ে ওঠে স্নেহ আর মমতায় ভরা। রোজানের কাছে তার তিন বোনই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই তাদের দিকে কেউ কুদৃষ্টি দেওয়ার সাহসও পায় না। সবাই জানে প্রয়োজনে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে সে, কিন্তু বোনদের গায়ে আঁচড় লাগতে দেবে না। তিন বোনের মধ্যে ফুজিকেই সবচেয়ে বেশি আগলে রাখে রোজান। ছোটবেলা থেকে অসুস্থতার কারণে ফুজি বাস্তব জীবনের অনেক কঠিন দিক সম্পর্কে পুরোপুরি অবগত নয়। তাই ওর প্রতি রোজানের দায়িত্ব আর যত্ন যেন একটু বেশিই। ফুজির মুখের একচিলতে হাসির জন্য সে সব কিছু করতে পারে। আর হয়তো সেই কারণেই ফুজির কাছে রোজান শুধু বড় ভাই নয়, সে তার সুপারম্যান, যে সবসময় তাকে আগলে রাখে, রক্ষা করে এবং পৃথিবীর সব বিপদ থেকে আড়াল করে রাখে। খাওয়া শেষ হতেই ফারুক এহসান হাতঘড়ির দিকে একবার তাকিয়ে হালকা গলায় বললেন, আচ্ছা সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আজ যার যার গন্তব্যে, কিন্তু দেরি করা চলবে না। রোজমরল টেবিলটা গুছিয়ে নিতে নিতে বললেন, কেউ যেন 5 মিনিটের বেশি সময় না নেয়, আমি আগে রেডি হয়ে আসছি। কথা শেষ করে তিনি নিজের রুমের দিকে চলে গেলেন, আর বাকিরাও যার রুমে ঢুকে প্রস্তুত হতে লাগলো। প্রায় 15 মিনিট পর একে একে সবাই নিচে নেমে এলো। বাড়ির সামনে সারি করে দাঁড়িয়ে আছে 5টি বাইক। ফুজি নিজের সাদা গোলাপি বাইকের কাছে যেতেই রোজি দুষ্টু এসে বলল, এই ভাইয়ার কিটেন, আজ কিন্তু কলেজে যাওয়ার পথে কোনো আইসক্রিমের দোকান দেখলে থামবি না, তোর সুপারম্যান কিন্তু আজ আমাদের সঙ্গে থাকবে। ফুজি ঠোঁট ফুলে উত্তর দিল, আমি কি আর ছোট আছি নাকি?
রোজান হেলমেট পরতে পরতেই মুচকে এসে বলল, আমার কাছে তো তুই সবসময়ই ছোটো কেটেনেই থাকবি। কথাটা শুনে রোজি মুখ বাঁকিয়ে বলল, দেখেছ পক্ষপাতিত্ব কাকে বলে? আমাদের বেলায় শুধু বকা আর কিটেনের বেলায় শুধু আদর। ইওনা হেসে বলল, তুই আগে একটু কম দুষ্টুমি কর, তারপর তোকেও আদর করবে। সবাই একসঙ্গে হেসে উঠল। এদিকে রোজমরল আর ফারুক এহসানও বেরিয়ে এলেন। হেলমেট পরে বাইকে ওঠার আগে 4 ভাই বোন একসঙ্গে এগিয়ে গেল। রোজমরল একে একে সবার মাথায় হাত বুলিয়ে দিলেন, সাবধানে চালাবে, কেউ অযথা স্পিড তুলবে না। ফারুক এহসানও মুচকে এসে বললেন, আর কেউ কারো থেকে আলাদা হয়ে যেও না, সবাই নিজের খেয়াল রাখবে। জি বাবা। 4 জন একসঙ্গে উত্তর দিতেই দুজনের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। রোজান এগিয়ে গিয়ে বাবার সঙ্গে হাত মেলালো, তারপর মাকে জড়িয়ে ধরল। ইওনা, রোজি আর ফুজিও একে একে বাবা মাকে জড়িয়ে ধরে বিদায় নিল। ফুজি মিষ্টি এসে বলল, আম্মি বাবাই সাবধানে যাবেন কিন্তু। রোজমরল মেয়ের কপালে আলতো চুমু খেয়ে বললেন, তুমিও মা। এরপর ফারুক এহসান আর রোজমরল প্রথমে কোর্টের উদ্দেশ্যে রওনা দিলেন। কাজ শেষ হলে দুজনে একটু সময় একসঙ্গে কাটাবেন। তাদের বাইক দুটো চোখের আড়াল হতেই রোজা নিজের বাইকে উঠে বসলো। চল এবার আমরাও বের হয়ে যাই। ইওনা মাঝখানে, 2 পাশে রোজি আর ফুজি, 3 জন একসঙ্গে রাস্তায় নামলো। কিছু দূর পর্যন্ত রোজানও তাদের সঙ্গে চলল। কলেজের সামনে পৌঁছে ইওনা বলল, ক্লাস শেষ হওয়ার পর কোথাও ঘুরতে যাস না, আমি ইউনিভার্সিটি থেকে সরাসরি এসে তোদের নিয়ে যাব, তারপর রেসিং ট্র্যাকে যাব। রোজি স্যালুট করার ভঙ্গিতে বলল, জি ম্যাডাম। ফুজি এসে মাথা নাড়ল, ঠিক আছে আপি। রোজান একবার 2 বোনের দিকে তাকিয়ে নিশ্চিত হলো তারা নিরাপদে কলেজে ঢুকছে। তারপর বলল, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ফোন করবে। ওকে সুপারম্যান। ফুজির উত্তর শুনে রোজানের ঠোঁটে অজান্তে হাসি ফুটে উঠল। হাত নেড়ে বিদায় জানিয়ে সে হাসপাতালের উদ্দেশ্যে চলে গেল। আর ইওনা বাইকের গতি বাড়িয়ে নিজের বিশ্ববিদ্যালয়ের পথে রওনা দিল।